প্লাগইন বলেন বা থিম বলেন, এগুলোর অ্যাসেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে রেজিস্টার এবং ডিরেজিস্টার নামে আরেকটা ইম্পর্ট্যান্ট ফিচার আছে, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে আর কি বেসিক্যালি। সো ডিরেজিস্টার কি করে, এই যে দেখেন ফর এক্সাম্পল আপনি যদি থিমে আসেন এবং এটা যদি আমাদের সোর্সে দেখেন এখানে ফন্ট অসাম, এই যে ফন্ট অসাম সিএসএস এতটুকু পর্যন্ত মানে হ্যান্ডেলটা, তো এটা আসছে হচ্ছে আমাদের বিল্ট ইন থেকে ফিলোসফি যে আমাদের কারেন্ট থিমটা আছে। এখন মনে করেন আপনার প্লাগইনে এই লাইব্রেরিটা দিয়ে হবে না, আপনি চান সিডিএনজেএস বা ধরেন ফন্ট অসামের যে ম্যাক্স সিডিএনের যে ইউআরএলটা আছে আপনি সেইটা দিয়ে ফন্ট অসামকে লোড করতে চান, কিন্তু এদিকে ফন্ট অসাম তো অলরেডি লোড হচ্ছে এই থিম থেকে। তো এরকম ক্ষেত্রে যখন আপনার থিম বা অন্য কোনো একটা প্লাগইন বা অন্য কোনো থিম যখন একটা স্ক্রিপ্ট বা একটা স্টাইল শিট যখন কোনো একটা জায়গা থেকে লোড করেছে কিন্তু আপনি সেইটা চান না, বরং আপনি চান সেটা রিমুভ করে দিয়ে আপনার নিজের মতো করে লোড করাতে, তখন হচ্ছে এই রেজিস্টার ডিরেজিস্টার এই ফিচারটা বেশি কাজে লাগে। অলরাইট, আপনি এখন আমাকে বলতে পারতেন যে ধরেন আমার ফন্ট অসাম আছে, ভালো কথা, ওরটা ওর মতো থাকুক, আমি আর একটা ফন্ট অসাম সিএসএস লোড করি, কিন্তু এতে অসুবিধা হবে কি, এতে আরও কনফ্লিক্ট বাড়বে। ধরেন একটা যে জাভাস্ক্রিপ্ট ফাইল লোড করা আছে, এখন আপনি আরেক জায়গা থেকে জাভাস্ক্রিপ্টের ওই একই ফাইলটা লোড করলেন, তখন দুইটা স্ক্রিপ্টই দেখা যাচ্ছে ইভেন্ট অ্যাটাচ করছে কিংবা দুইটা স্ক্রিপ্টই একই কাজ করার চেষ্টা করছে, আলটিমেটলি এতে কনফ্লিক্টটা আরও বাড়বে বই কি কমবে না। সো এইসব ক্ষেত্রে অবশ্যই আগের যেই হ্যান্ডেলটা আছে ওই হ্যান্ডেলটা থেকে স্ক্রিপ্টটাকে ডিরেজিস্টার করতে হবে, তারপর নতুন করে রেজিস্টার করতে হবে এবং তারপরে এনকিউ করতে হবে। তো চলেন আজকে আমরা আমাদের এই এপিসোডে দেখি কিভাবে ডিরেজিস্টার করতে হয় এবং কিভাবে নতুন করে রেজিস্টার করে এনকিউ করতে হয়। ওকে, চলেন শুরু করি। ধরেন আমরা এই ফন্ট অসাম সিএসএস এটাকে ডিরেজিস্টার করব। তো আমরা এখানে এসে করব কি, আমাদের থিমটা যেটা আছে এখানে যে ইনিট যেখানে হচ্ছে আমরা একটা ইনিট হুক দেব, আমরা এখানে দিই অ্যাড অ্যাকশন ইনিট হুক এবং এখানে আমরা বলে দেব হচ্ছে অ্যারে, কি দেব প্রথমে হচ্ছে দিস, আর তারপরে আমাদের মনে করেন আমাদের যে প্লাগইন আছে সেটা ইনিট, তাই না, এএসএন ইনিট ফর এক্সাম্পল, এএসএন ইনিট। আসলে এগুলো তো গ্লোবাল ফাংশন না, এগুলো কিন্তু আমার ক্লাসের মধ্যে আছে, এরা কিন্তু গ্লোবাল স্কোপে নাই। সো আপনি এখন একে প্রিফিক্স করতেও পারেন, নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র গ্লোবাল ভ্যারিয়েবল, গ্লোবাল ক্লাস, গ্লোবাল কনস্ট্যান্ট, গ্লোবাল সব কিছু সেগুলোকে আপনাকে প্রিফিক্স করতে হবে। ধরেন আপনি এখন লিখলেন যে এএসএন ইনিট, ওকে ফাইন। এবার আমরা এই ফাংশনটা লিখে ফেলি, ফাংশন এএসএন ইনিট, এইখানে আমরা ডি রেজিস্টার করবো। ওকে, সো ডাব্লিউপি ডি রেজিস্টার স্ক্রিপ্ট, অথবা এটা আসলে কি, এটা হচ্ছে স্টাইল, তাই না, হ্যাঁ। সো ফন্ট অসাম আমরা এই হ্যান্ডেলটা দিয়ে দেবো। শুধু ফন্ট অসাম সিএসএস কেন নিলাম, কারণ ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট প্রত্যেকটা ফাইলের হ্যান্ডেলের পরে এই ড্যাশ সিএসএসটা অ্যাড করে, হ্যাঁ। সো আমাদের হ্যান্ডেলই ছিল হচ্ছে এতটুকু পর্যন্ত, সো তারপরে ওয়ার্ডপ্রেস অ্যাড করেছে ড্যাশ সিএসএস। সো আপনি বুঝতেই পারছেন যে কোনো নাম দেখে আপনি হ্যান্ডেলটা পেয়ে যাবেন। এই যে অ্যাডমিন ড্যাশ বার ড্যাশ সিএসএস, তার মানে এর হ্যান্ডেল হচ্ছে অ্যাডমিন ড্যাশ বার। ওকে, অলরাইট, সো আমরা ডি রেজিস্টার করলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা ওয়ার্ডপ্রেসকে চিনিয়ে দেবো যে নতুন ফন্ট অসাম লাইব্রেরিটা আসলে কোথায় আছে। আমরা যদি ফন্ট অসামের ওয়েবসাইটে যাই তাহলে দেখতে পাবো ওরা সাজেস্ট করছে যে ইউজ ডট ফন্ট অসাম, ওদের নিজস্ব সিডিএন। ওকে, সো আমরা এটা ইউজ করতে চাই। আমরা এখন ডিরেজিস্টার করলাম, এরপর ডাব্লিউপি রেজিস্টার, সেম হ্যান্ডেল রাখবেন, হ্যাঁ, তাহলে অন্য প্লাগইনগুলো ব্রেক করে যাবে না। রেজিস্টার স্টাইল, এরপর আমরা কি করব, হ্যান্ডেল দেব ফন্ট অসাম সিএসএস, তারপরে কি, তারপর হচ্ছে আমরা সোর্স বললাম, অবশ্যই প্রোটোকল লেস সোর্স বলবেন, অর্থাৎ এইচটিটিপি বা এইচটিটিপিএস বলে দেবেন না, তাহলে আপনার প্লাগইনটা যখন সাইটে রান করবে তখন যেই ইউআরএলে রান করুক না কেন, যেই প্রোটোকলে রান করুক না কেন, সেটা এইচটিটিপিএস হোক বা এইচটিটিপি, দুটাতেই সমানভাবে কাজ করবে। সো এইচটিটিপি কোলন বা এইচটিটিপিএস কোলন এইটুকুন পার্ট দেবেন না, ডাবল স্ল্যাশ থেকে শুরু করবেন। ওকে, এরপরে এর কোনো ডিপেন্ডেন্সি আছে না, এর কোনো ডিপেন্ডেন্সি না, আমাদের এতটুকুনি। অলরাইট, ব্যাস। এখন আমরা যদি আমাদের জাস্ট আগের থিমের সোর্সে আসি এবং এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা কি দেখব, চলেন রিফ্রেশ করি। দেখেন এবার ফন্ট অসাম সিএসএস কিন্তু লোড হয়েছে ইউজ ডট ফন্ট অসাম থেকে। আমরা যদি এটা না দিতাম, ধরেন এই ইনিট অ্যাকশনটা অফ করি,
এবার রিফ্রেশ করি, দেখেন ফন্ট অসম সিএসএস লোড হচ্ছে আমাদের ফিলোসফি থিমের ভেতর থেকে, অ্যাসেটস থেকে। কিন্তু আমরা যেহেতু ডিরেজিস্টার করে দিয়েছি, নতুন করে রেজিস্টার করেছি, পাথ বলে দিয়েছি, এবার সেই একই ফন্ট অসম সিএসএস লোড হচ্ছে এবার এখান থেকে ইউজ ডট ফন্ট অসম। কত ইন্টারেস্টিং না? সো আপনি আপনার থিমে ধরেন আগে ফন্ট অসম 4 ইউজ হচ্ছিল, আপনি চাইলে এখন 5-এ এরকম করে আপগ্রেড করে দিলেন। এভাবে যে কোনো বিল্ট ইন স্ক্রিপ্ট হোক বা বিল্ট ইন স্টাইল হোক, যে কোনো জিনিসকে আপনি ডিরেজিস্টার করতে পারেন। তবে একটা জিনিস স্ট্রংলি মনে রাখতে হবে, আপনি যদি থিম ফরেস্টে সাবমিট করতে চান বা wordpress.org-এ সাবমিট করতে চান, তাহলে ওয়ার্ডপ্রেসের সাথে বান্ডলড হিসাবে যেগুলো এসেছে, যেসব স্ক্রিপ্ট, আপনি যদি যে WP ডিরেজিস্টার স্ক্রিপ্টের কোডেক্স পেজে যান, তাহলে দেখতে পাবেন যে ওয়ার্ডপ্রেসের সাথে বিল্ট ইন এই যে রেজিস্টার স্ক্রিপ্টের কোডেক্স পেজে সব লেখা আছে, এগুলো হচ্ছে বিল্ট ইন হ্যান্ডেল। আপনি এগুলোকে ডিরেজিস্টার করতে পারবেন না, ওকে? এগুলো অবশ্যই বিল্ট ইন যে জাভাস্ক্রিপ্ট ফাইল বা বিল্ট ইন যেসব স্টাইল আছে, ওগুলো বিল্ট ইন থেকে লোড করতে হবে। আপনি থার্ড পার্টি থিম বা থার্ড পার্টি প্লাগ ইন সেগুলোকে করতে পারবেন। সো ধরেন আমরা এই যেখানে একবার চলেন, আগেরবার তো সিএসএস করলাম, এবার আমরা একটা জেএস ফাইলকে ডিরেজিস্টার করি। নিচে আসলাম, ধরেন আমাদের স্ক্রিপ্টগুলো কোথায় আছে, জেএস ফাইলগুলো, এই যে, না এ তো jQuery সবার উপরে গিয়েছে, এই যে নিচে আসছে জেএস, এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে এটা একটু চ্যালেঞ্জিং, কারণ আপনি এখানে এই যে হ্যান্ডেলটা কিন্তু দেখতে পাচ্ছেন না, রাইট? সো আপনাকে এটা একটু ঢুকে দেখতে হবে বা আপনার থিমে সার্চ করে দেখতে হবে যে কারা আসলে এটাকে লোড করছে। যেমন ধরেন এই যে টাইনি স্লাইডার এখানে লোড হয়েছে CTN.js থেকে, CTN.js Cloudflare। আমরা এটাকে লোড করাতে চাই JS Deliver থেকে, JS Deliver থেকে লোড করাতে চাই। এটাও একটা পপুলার CDN। সো টাইনি স্লাইডার, এটার পাথটা আমরা দেখি, JS Deliver, এই যে এখানে পাথটা আছে, ওকে? সো আমরা মনে করেন এই পাথ থেকে এটাকে লোড করাতে চাই cdn.js deliver। তাহলে আমরা এখন কি করব, আমরা আমাদের থিমে এসে আগে সার্চ করব টাইনি স্লাইডারকে কে ইনক্লুড করেছে। আমরা ফাইন্ড ইন পাথ করি টাইনি স্লাইডার, দেখেন টাইনি স্লাইডার লোড হয়েছে আমাদের এখান থেকে, এই যে NQ স্ক্রিপ্ট, এই যে এখান থেকে। সো আমাদের এই যে হ্যান্ডেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি যাই আমাদের থিমের মধ্যে, এটা আসলে এসছে না, প্লাগইনসের মধ্যে এসছে, তাই না? টাইনি স্লাইডার প্লাগইন, রাইট, টাইনি স্লাইডার প্লাগইন আমরা আগের দিন লিখেছিলাম। সো টাইনি স্লাইডার জেএস, এই যেখানে হ্যান্ডেলটা আমরা পেয়েছি। সো আমরা এখন যেটা করব, ওই একইভাবে এখানে রেজিস্টার স্টাইল ইউজ করেছি, আমরা এখানে আসবো WP ডি রেজিস্টার, এবার হচ্ছে আগেরবার দিয়েছিলাম স্টাইল, এবার ডি রেজিস্টার স্ক্রিপ্ট টাইনি স্লাইডার জেএস, এবং এরপর আমরা কি করব, WP রেজিস্টার স্ক্রিপ্ট, এবার আমরা দেব হচ্ছে টাইনি স্লাইডার জেএস। এবার পাথটা, এটা হচ্ছে ডিপেন্ডেন্সি নাই, jQuery-র উপর কোনো ডিপেন্ডেন্সি নাই নাকি আছে? আমরা যদি আবার একটু সার্চ করি, ফাইন্ড ইন পাথ টাইনি স্লাইডার জেএস, না কোনো ডিপেন্ডেন্সি নাই। সো নাল 1.0 ট্রু, ব্যাস। এবার আমরা একটু সোর্সে রিফ্রেশ করে দেখি যে আমাদের কাজ হচ্ছে কিনা। এটা এই যে আমাদের এখানে টাইনি স্লাইডারটা আছে, লোড হয়েছে হচ্ছে cloudflare.com থেকে, CTN.js। এবার রিফ্রেশ করলে যদি কাজ করে, তাহলে আমরা এখানে দেখতে পাবো JS Deliver, এই যে দেখেন আমরা এখানে দেখতে পেয়েছি যে এবার JS Deliver থেকে লোড হয়েছে। বুঝলেন বিষয়টা? আপনি ইচ্ছা করলে তাহলে যে কোনো স্ক্রিপ্ট কোথা থেকে লোড হবে সেটা ডিফাইন করে দিতে পারেন। যদি আপনি নাও করেন, আপনার থিম থেকেও যদি লোড না হয়, আপনার প্লাগইন থেকেও যদি লোড না হয়, আপনি ইচ্ছা করলে সেগুলোকে এরকম করে ডিরেজিস্টার করে আবার রেজিস্টার করে তাদের নতুন পাথ চিনিয়ে দিতে পারবেন, ওকে? ব্যাপারটা খুবই ইউজফুল এবং খুবই কাজের। এটা ঠিকমতো বুঝে যদি ইউজ করেন, তাহলে দেখবেন অনেক সময় এরকম এররে পড়বেন যে পুরনো হয়তো জাভাস্ক্রিপ্ট ফাইল লোড করা আছে, পুরনো কোনো প্লাগইন লোড করা আছে, যার কারণে আপনার নিজের প্লাগইন বা আপনার নিজের জাভাস্ক্রিপ্ট কাজ করছে না, অ্যাসেটস কাজ করছে না। তখন এইসব ক্ষেত্রে এরকম করে ডিরেজিস্টার করে রেজিস্টার করাটা খুবই প্রয়োজন হয়ে পড়ে।